ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য ছিল না। হাজারো প্রাণহানিতেও স্বাভাবিক ছিলেন শেখ হাসিনা, দাবি ব্যক্তিগত চিকিৎসকের। বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। নিরাপত্তা ইস্যু মাথায় রাখার পরামর্শ। ৩.৫ মাস নেতৃত্ব শূন্য দুদক, কাজ শুরু সার্চ কমিটির। কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ, মত টিআইবির। চুয়াডাঙ্গায় অসহায় নারীর জমিতে বীর নিবাস বানিয়ে বিক্রির অভিযোগ। টাকা না পেয়ে তালা ঝুলিয়ে দিলেন অভিযুক্ত ভূমি কর্মকর্তা। ইতালিতে নিজ বাসায় স্ত্রী সন্তান সহ প্রবাসী বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, আহত এক। নিহতদের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। এবং ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদে ১৩টি দান বাক্স, মিলেছে ৪৩ বস্তা টাকা। এবার নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সামর্থ্য ছিল না, এমন দাবি করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। বলেন, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। জানান, জুলাইতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করা হলেও বিষয়টি নিয়ে তেমন কোনো ভাবান্তর ছিল না শেখ হাসিনার, বরং বেশ স্বাভাবিক ছিলেন তিনি। তার মানসিক অবস্থাও ছিল খুবই স্বাভাবিক। জিসান আহমেদের রিপোর্ট। ২০২৪ সালের উত্তাল জুলাই, পাখির মতো গুলি করে শিশু, যুবক, বৃদ্ধকে হত্যা করেছে ফ্যাসিবাদী শাসনযন্ত্র। সেই ফ্যাসিবাদী শাসনের মূল কর্তা শেখ হাসিনার চিকিৎসক ছিলেন ডাক্তার ABM আব্দুল্লাহ। বিশ্ব বিবেক যখন কাঁপছিল, তখন কি কেঁদেছিলেন স্বনামধন্য এই চিকিৎসক? এমন প্রশ্নের উত্তরে নিজেকে অসহায় দাবি করেন ডাক্তার ABM আব্দুল্লাহ। বলেন, তখন কিছু করার মতো সামর্থ্য ছিল না তার। চুপসি বললে তো আমি কী করব? আমি তো নেতা না, তাই না? বা তখন কোনো এক্সিকিউটিভ কোনো পোস্টে না, আমার হাতে কোনো ক্ষমতা না। সেখানে আমি চুপই, আমি চুপ মানে কি, আমি কী করবো এখানে? তখন তো আমার ব্যক্তিগতভাবে করার কিছু ছিল না, আমার করার কিছু নাইও, করার দরকার হতো না। আমি কী করবো এখানে? আমার কাজই তো রুগী দেখা। মানুষ কাঁপচাচ্ছে, চিল্লাচিল্লি করছে, আপনার কি, আপনার বাইরে দিয়ে আপনার কেমন লাগবে? আমি যেই হই মানুষ, তো সুতরাং মানুষের মন তো আমার রয়ে গেছে, তো মানুষের কষ্ট দেখলে তো কষ্ট লাগবেই। আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে ঘরের শিশুকে মেরে ফেলেছিল শেখ হাসিনার আজ্ঞাবহরা। গুলি চলেছিল জানাজার নামাজেও। সে সময় মানসিকভাবে দৃঢ় ও শক্ত ছিলেন শেখ হাসিনা। তার মধ্যে কোনো ধরনের ভাবান্তর দেখেননি ডাক্তার ABM আব্দুল্লাহ। টুকটাক মানুষের অসুবিধা তো থাকেই, এটা তো মানে কনফিডেন্সিয়াল, এটা তো মানুষ ওপেনলি বলে বেড়ায় না কার কী হয়েছে না হয়েছে। এটা যে করে কিন্তু নিয়ম, এটা ডাক্তারদের ফাইল থাকে, এই থাকে। এইটা তো মিডিয়াতে বলার মতো না আর কি। তো মোটামুটি ভালো ছিলেন, এইটুকু বলা যায়। উত্তাল জুলাইয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সব বাহিনীর প্রধানদের সঙ্গেই আলাপ করতেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। ডাক্তার ABM আব্দুল্লাহ দাবি করেন, সেসব আলোচনায় যুক্ত হননি। নিজেকে একজন অরাজনৈতিক মানুষ মনে করেন তিনি। রাজনৈতিক কথাবার্তা আলোচনা যখন বিভিন্ন জনের সঙ্গে আমি দেখছি, কিন্তু আমি তো সেখানে যোগদান করতাম না, করা উচিত ছিল না, বা আমার পারমিশনও ছিল না। কেন যাই, আমি কী করবো, তা আমার ব্যাপার না। উনি ওনার মন্ত্রী, মিনিস্টার, বা যে অনেক সময় আর্মি বলেন, বিজিবি বলেন, বা পুলিশ, মানে অফিসারদের সঙ্গে উনি কিন্তু কথাবার্তা বলেন, ওনার ব্যাপার সেটা। সেখানে আমি শুনিও না, ইন্টারফেয়ারও করি না, আমি যাই নাই তো কাছে। আমার কাজ তো ওইটা না, আমি আমার কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতাম। ইমিরিটাস অধ্যাপক পদ বাতিল নিয়ে ক্ষোভও জানান শেখ হাসিনাকে চিকিৎসা দেয়া এই বিশেষজ্ঞ চিকিৎসক। একে অন্যায় বলে দাবি করেন তিনি। কিন্তু কাজটা আমি মনে করি যে অন্যায় করা ঠিক হয়নি, আমার প্রতি অবিচার করছে বলে আমার মনে হচ্ছে আর কি। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 7:45 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন মন্ত্রী।
উপস্থিত ছিলেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দেশে ফিরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বাণিজ্যিক করিডোর নিয়ে চীনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবেই দেখছে ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুতে কাজ করবে দুই দেশ। এর আগে বাংলাদেশ সময় বিকেল 3টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। বাংলাদেশ, মিয়ানমার, চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি 3 দেশের জন্যই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ। শুরুতেই মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে বিএনপি সরকার অতীতের ভারত নির্ভর কূটনীতির শৃঙ্খল ভেঙেছে বলেও মত তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। তবে সফরের শেষ দিন শি জিনপিংয়ের সাথে তারেক রহমানের বৈঠকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোরের প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে। করিডোরের বিষয়ে বেইজিংয়ের এমন প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে 3 দেশই উপকৃত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। অর্থনৈতিক করিডোর আমরা বলছি কারণ যে ধরনের অবকাঠামোগুলো এখানে গড়ে উঠবে সেগুলোর বেনিফিট বা উপকারিতা বাংলাদেশ এবং চায়না তো পাবেই, সাথে সাথে যে দেশের ভেতর দিয়ে এই করিডোরটি, মিয়ানমারও এটির অংশীদার হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সহযোগিতার ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। চায়নার এই রিভার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে বিশাল অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে। তো সেই অভিজ্ঞতা এবং দক্ষতার লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান চায়না বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে এবং প্রকল্পের শুরু থেকে একেবারে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে শেষ পর্যন্ত চায়না ইনভলভ থাকবে। এই সফরের মধ্য দিয়ে ভারত নির্ভর কূটনীতির দাসত্বের শৃঙ্খল ভেঙেছে বাংলাদেশ, এমনটাই জানান রাষ্ট্রবিজ্ঞানী কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতি যেন ভারতকে কেন্দ্র করে নয়, ভারতের উপর নির্ভরশীল, এই জায়গাটা থেকে ভেঙেছে। দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বিকল্প আছে, কিন্তু চীন, আমেরিকা, ইন্ডিয়ার জন্য আসলে তেমন বিকল্প নয় বাংলাদেশের এই অঞ্চলে। সুতরাং আমরা আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু এখন খুব স্মার্টলি ঢেলে সাজাতে পারি। আগে আমাদেরকে বলা হতো ডিপেন্ডেন্ট, আমি মনে করি আমরা ফরেন পলিসিতে ইন্ডিপেন্ডেন্ট। মালয়েশিয়া ও চীন সফরের পাশাপাশি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও অংশ নেন প্রধানমন্ত্রী। সীমিত সফর সঙ্গী স্বল্প রাষ্ট্রীয় খরচে টানা 6 দিনের এই সফরে এক ঢিলে 3 পাখি মারার মতোই কূটনীতিক সাফল্য অর্জিত হয়েছে বলে মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বিষয়টি আসলে কি? এতে কি কি ইস্যু জড়িত আর কোন দিকে হাঁটতে হবে ঢাকাকে? এ নিয়ে বিস্তারিত এক্সপ্লেইনারে। এবার আলোচনায় চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। সংবাদ মাধ্যম বলছে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশ সম্পর্ককে আরও গভীর করার ঘোষণা দিয়েছেন। আর সেখানেই ওই করিডোরের প্রস্তাব দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই করিডোরের মূল লক্ষ্য হল চীনের ইউনান প্রদেশকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা, যেখানে থাকবে সড়ক, রেল, বন্দর এবং ডিজিটাল অবকাঠামো। সহজভাবে বললে এটি একটি বৃহৎ আঞ্চলিক ট্রানজিট ও অর্থনৈতিক নেটওয়ার্ক। এখানে 3টি দেশ যুক্ত থাকবে, চীন, মিয়ানমার, বাংলাদেশ। এই করিডোরের মাধ্যমে পণ্য পরিবহন, শিল্প, বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থাকে দ্রুত ও কম খরচে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে। চীনের বক্তব্য অনুযায়ী এটি শুধু রাস্তাঘাট নয়, এর সঙ্গে থাকবে ডিজিটাল অর্থনীতি, এআই, সবুজ জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি সহযোগিতার নতুন ক্ষেত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বক্তব্যে 3টি বিষয় স্পষ্ট। প্রথমত, চীন চায় বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কে আরও গভীরভাবে যুক্ত করতে। দ্বিতীয়ত, বাংলাদেশে অবকাঠামো, বন্দর, পানি প্রকল্প এবং প্রযুক্তি খাতে
সহযোগিতা বাড়াতে চায় এবং তৃতীয়ত দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল ও সংযুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় চীন, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চীন বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। তারা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায়। উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী বেইজিং। বাংলাদেশ একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সক্রিয় অংশগ্রহণ, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। বিশ্লেষকদের মতে, চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে চীন থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ, মিয়ানমার হয়ে নতুন বাণিজ্য পথ তৈরি, আঞ্চলিক সংযোগ ও সরবরাহ ব্যবস্থা দ্রুত বাংলাদেশ একটি ট্রানজিট হাব হিসেবে গুরুত্ব পেতে পারে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, প্রকল্পের অর্থনৈতিক স্থায়িত্ব এবং আঞ্চলিক ভূ রাজনীতি এখানে বড় ভূমিকা রাখবে। এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে ভারতের সঙ্গে ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে নানা সমঝোতা হলেও প্রতিবারই তা ঘিরে উঠেছে রাজনৈতিক বিতর্ক ও সুবিধা অসুবিধার প্রশ্ন। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, স্থলপথে নির্দিষ্ট রুট দিয়ে পণ্য পরিবহন এবং সীমান্ত সংযোগ রুট চালুর মতো ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় সে সময়। তবে সার্বভৌমত্ব, অবকাঠামোর চাপ এবং অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। দীর্ঘ 3.5 মাস ধরে নেতৃত্বহীন দুর্নীতি দমন কমিশন। অবশেষে কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। তবে এই উদ্যোগের মধ্যেই উঠেছে আইন অনুসরণের প্রশ্ন। নতুন কমিশন কতটা স্বাধীন ও কার্যকর হবে তা নিয়েও রয়েছে আলোচনা। বিস্তারিত নাজমুল হাসানের রিপোর্টে। 2004 সালে দুদক গঠনের পর এই প্রথম 100 দিনেরও বেশি সময় ধরে কমিশন শূন্য রয়েছে সংস্থাটি। গত 3রা মার্চ চেয়ারম্যান ও 2 কমিশনারের পদত্যাগের পর থেকেই নেতৃত্বহীন হয়ে পড়ে দুদক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যে নতুন কমিশন গঠনের কথা থাকলেও তা হয়নি। অবশেষে গত সোমবার 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন এই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করবে। তবে সার্চ কমিটির গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তার দাবি, সংশোধিত আইনের পরিবর্তে পুরনো কাঠামো অনুসরণ করা হয়েছে। অধ্যাদেশ পাশ না হলেও সংশোধনটা আছে। সংশোধনটা পরিবর্তন করতে গেলে অন্য কোনো আইন দিয়ে পরিবর্তন করতে হবে, সেটা পরিবর্তন করা হয়নি। কাজেই দুদক আইনের 7 ধারা যে পরিবর্তন করা হয়েছিল সংশোধনে, সেইটা বহাল আছে এবং সেই 7 ধারার বিধান অনুযায়ী কমিটি হবে 7 সদস্যের। বাছাই কমিটিরই বৈধতা নিয়ে প্রশ্ন আছে এবং তাহলে বাছাই কমিটি যে কাজ করবে, মানে বাছাই করবে, সুপারিশ করবে, তারপরে যে নিয়োগ হবে, সেটাও আপনার ওই কমিটির কি বলে চেয়ারম্যান কমিশনারদের নিয়োগেরও বৈধতার একটা সংকট থাকবে। টিআইবি বলছে দেরিতে হলেও এটি ইতিবাচক উদ্যোগ। তবে নতুন কমিশনের স্বাধীনতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। বিলম্ব হলেও তারপরও যেটা হয়েছে যে এখন 2004-এর আইন অনুযায়ী সার্চ কমিটি হয়েছে, সেখানে একটু ব্যত্যয় ঘটেছে। তার কারণ হচ্ছে যে সার্চ কমিটিতে সদস্য হিসাবে ইনকামবেন্ট বা বর্তমান কর্মরত ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি হওয়ার কথা ছিল না। যেহেতু সার্চ কমিটি হয়েছে, আমরা আশা করব যে এই কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমন ব্যক্তিদেরকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগের সুপারিশ করে যাদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা আছে, দক্ষতা আছে। কমিশন না থাকায় গত কয়েক মাসে অভিযোগ অনুসন্ধান, তদন্ত অনুমোদন ও মামলা দায়েরের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘ 3.5 মাসের বেশি সময় ধরে কমিশন শূন্য থাকার পর দুদক পুনর্গঠনের প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু কমিশনার বা চেয়ারম্যান নিয়োগই নয়, বরং তাদের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং কার্যকরভাবে কাজ করার পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আলবারাকা টাওয়ারের একটি আবাসিক ভবনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 2 জন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রাথমিক তদন্তে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি এবং আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস পরিচালনার তথ্য উঠে এসেছে।
শুক্রবার রাত প্রায় 1টা রাজধানীর কাটাবনের আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় হঠাৎই আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে 11 ও 13 তলায়। অনেক বাসিন্দা নিরাপদে নিচে নেমে এলেও আটকা পড়েন কয়েকজন। উদ্ধার হওয়া বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও 12 তলায় আইনজীবীদের একাধিক চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে স্বজনদের কাছে উদ্ধারের আকুতি জানান। তবে কিছুক্ষণ পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আরো 3-4 তলায় মনে করেন পার হয়েছে, সাইড দিয়ে এই কর্নারেও পার হয়েছে, ওই কর্নারেও পার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা নাম ঠিকানাগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। একজনের নাম আপাতত যেটুকু পাইছে সালাম, তার বাড়ি বগুড়া, আর একজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবনে নিয়ম বহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে। 2টা ফ্ল্যাটে অগ্নিকাণ্ড সংঘটিত, 2টা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। মানুষের জীবন বাঁচাতে অপরিহার্য উপাদান যে অক্সিজেন, সেই অক্সিজেনকে ঘিরেই এবার কারসাজির অভিযোগ চট্টগ্রামে। জীবন রক্ষাকারী মেডিকেল অক্সিজেনের নামে হাসপাতালে ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, যাতে রোগীর জীবন হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। মামুনুর রশিদ অভির রিপোর্ট, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে অনেক ক্ষেত্রেই অপরিহার্য মেডিকেল অক্সিজেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সে অক্সিজেন সরবরাহ হয় হাসপাতালগুলোতে। কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে নামে স্টার নিউজ, যেখানে নগরীর অক্সিজেন এলাকায় খোঁজ মিলে দি বিলকিন নামে প্রতিষ্ঠানের বাইরে তালা ঝুলিয়ে লোকচক্ষুর আড়ালে চলছে যাদের কর্মযোগ্য। মালিকে ইয়া করে দিছে, ওটা মানা করে দিছে, এখান থেকে ওই বিলকিন ঝুঁকিপূর্ণের কারণে ওটা ছাড়িতে বলেছে। আর মাঝে মাঝে মালটাল ধুয়ে যায়, এমনি দেখতাম মালটাল তুলতে, এটা আর কি সিলিন্ডার বোতল এগুলো। জেনারেটর সার্ভিস নামে ট্রেড লাইসেন্স নেওয়া এই প্রতিষ্ঠান নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে দিব্যি সরবরাহ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। অভিযোগ, বৈধ অনুমোদন ছাড়াই অক্সিজেন সরবরাহ করছে তারা, যদিও তার দায় নিতে রাজি নয় প্রতিষ্ঠানের কেউই। আপনাদের ওই যে প্রতিষ্ঠান দা বিলকিন, ওখানে কি আপনি আসেন না বা নাই? না, আমি এখন কাজ করছি না ভাই এখানে। আচ্ছা, এটা তো আপনার প্রতিষ্ঠান? না না ভাই, আমার প্রতিষ্ঠান না। সম্প্রতি নগরীর আকবরশাহ এলাকায় একটি দোকানে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রির ঘটনায় নড়ে চড়ে বসেছে ঔষধ প্রশাসন। এই বিষয়ে তদারকি বাড়ানোর কথা বলছে সংস্থাটি। যদি ভুইপুর প্রতিষ্ঠান থাকে, আমরা যদি জানি, তাহলে আমরা সেখানে অভিযান চালাবো এবং আমরা খতিয়ে দেখবো যে আসলে বিষয়টা এরকম হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মেডিকেল অক্সিজেন হিসেবে ব্যবহার হচ্ছে কিনা। শিল্প কারখানায় ব্যবহৃত অক্সিজেন মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। বলেন, এতে অক্সিজেনের মাত্রা থাকলেও কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর গ্যাসের উপস্থিতি থাকতে পারে, যা রোগীর জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যদি ব্যবহৃত হয়, তাহলে লাংসের টিস্যু ড্যামেজ হবে, লাংসের বিভিন্ন রকমের ডিজিজ হতে হতে একসময় লাংসে পানি পর্যন্ত জমে যেতে পারে। আর আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। জীবন বাঁচানোর উপকরণ মেডিকেল অক্সিজেন ভেজাল মুক্ত করতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বিজয়নগরে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ও ফুড সেফটি মুভমেন্টের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গুলশান, বাড়িধারা, বনানী লেকগুলি আবার সিটি কর্পোরেশনের আওতায় না, এগুলো আবার রাজুকের অধীনে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আন্তঃ মন্ত্রণালয়ের কমিটি করে একটি সমন্বিতভাবে যাতে নগরবাসীকে এই বিষয়গুলো থেকে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারি, এটা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করছি এবং সেটারই মাস পর্যায়ের ফলাফলটি দেখবার জন্যই আজকে আমাদের যে কমিটি রয়েছে আন্তঃ মন্ত্রণালয়, এই কমিটি আমরা এখানে পরিদর্শনে এসেছি। আমরা যে পর্যন্ত দেখলাম, আমি রাজুককে ধন্যবাদ জানাতে চাই যে আমরা এ পর্যন্ত আপাতত সন্তুষ্ট, কিন্তু আগামী দিনগুলোতে যে বিষয়গুলো আমাদের কর্মপন্থার মধ্যে রয়েছে,
যে হাঁটার ওয়াকওয়েগুলোর দুই পাশে মাটি ভরাট করে সুন্দর ফুলের গাছ লাগানো, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা এবং দিন এবং রাতে যাতে অবৈধ হকারেরা উৎপাত না করে সাধারণ নাগরিকেরা সুন্দর পরিবেশে ঘুরতে পারে, এই জন্য নিরাপত্তার জন্যে যাতে আনসারের পরিমাণ আরও বৃদ্ধি করা হয়, এ ব্যাপারে ওনাদেরকে নির্দেশনা দেয়া আছে। প্রিয় ভাইরা আমার, আমি এর ফাঁকে ছোট্ট একটি কথা বলবো। আপনারা জানেন যে এখন অ্যাডিস মশা বা ডেঙ্গুর প্রাদুর্ভাবের একটি অন্যতম সময়। আপনারা জানেন যে আমার নেতৃত্বে জাতীয় টাস্কফোর্সের একটি কমিটি করা হয়েছে অভিযান পরিচালনার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমি গত টানা 3 দিন উত্তর এবং দক্ষিণে ঘুরেছি টাস্কফোর্সের সদস্যদের নিয়ে। আমি শুধু আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে নগরবাসীকে বলতে চাই যে আমরা অ্যাডিসের যে লার্ভাগুলো পেয়েছি এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। 50% অধিক রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি শনাক্ত করে। ঢাকার বিজয়নগরে কথা বলছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পারিবারিকভাবে বিত্তশালী, করেন সরকারি চাকরি, অথচ তিনি কিনা নিজেকে অসচ্ছল দেখিয়ে মুক্তিযোদ্ধার নামে ঘর নির্মাণে সরকারের কাছ থেকে নেন অর্থ বরাদ্দ। গোপনে বিক্রির শর্তে বীর নিবাস নির্মাণ করা হয় অসহায় এক নারীর জমিতে। পরে শর্ত অনুযায়ী টাকা না পেয়ে ঝুলিয়ে দেন তালাও। এত সব অভিযোগ যার নামে, তিনি শঙ্করচন্দ্র ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের রিপোর্ট। আমার স্বামী একদম মুরব্বী মানুষ। প্রতারণার শিকার হয়ে এভাবেই কাঁদছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বারাদি গ্রামের অসহায় নারী সায়রা খাতুন। খারিজ করে আমি ঘরে তুলে থইছি। অভাব অনটনের সংসারে অনেক কষ্টে নিজের নামে কেনেন 4.5 কাঠা জমি, অথচ সেই জমিতেই সরকারি অর্থে নির্মাণ করা হয় মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত জমিতে কিভাবে নির্মাণ করা হলো বীর নিবাস? সরকারি ঘরটা তুলে দেবো, আমার বাপের নামের ঘরটা চলে যাচ্ছে, তোর মামা হয় তো তুই এই ঘরটা আমি তোকে অল্প টাকায় দেবো, তুই তোর জায়গায় ঘর তুল। প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে স্টার নিউজ। তথ্য প্রমাণে দেখা যায় অভিযোগের তীরের কেন্দ্রবিন্দুতে শঙ্করচন্দ্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইসমাইল হোসেন। বারাদি গ্রামের বিত্তশালী এই ব্যক্তির গ্রামে রয়েছে বিস্তর সহায় সম্পদ, আছে দৃষ্টিনন্দন আলিশান বাড়ি, চুয়াডাঙ্গা শহরেও আছে বাড়ি ও জমি। কিন্তু এত কিছুর পরও ইসমাইলের সম্পদের ক্ষুধা কমেনি এতটুকু। প্রকল্প সংশ্লিষ্ট ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে নিজেকে অসচ্ছল দেখিয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার নামে একটি বাড়ি বরাদ্দ নেন তিনি। তদন্ত কমিটি আবার কেন নিউজ করে? শুধু বরাদ্দে অনিয়ম নয়, এবার 5 লাখ টাকা মূল্যে বিক্রির শর্তে সেই বীর নিবাস নির্মাণ করেন অসহায় ছায়রা খাতুনের জমিতে। আমার জমির পর ঘরে তুমি উঠতে পারবে না কল। হ্যাঁ, তার ঘরে আমি টাকা উঠতে দিইনি, তারপরে আমার টাকার জন্য চাপ দেয়, আমি সমিতির টাকা তুলি দিয়েছি বাবু, আমি সেই টাকাটা 1,60,000 টাকা দিচ্ছি, তাও আমি 1 লাখ দিই। শর্ত ছিল কিস্তিতে টাকা দেবেন ছায়রা, ঋণ করে দিয়েছিল নোতা। তবে দ্বিতীয় কিস্তির সময় দেখা দেয় বিপত্তি, পুরো টাকা দাবি করেন ইসমাইল। টাকা দিতে না পারায় বীর নিবাসে দেওয়া হয় তালা, চলে হুমকি ধামকিও। বড় কষ্ট করে গ্রাম বেরিয়ে ভিক্ষা করে খাই, এই জমি কিনে এইটুকুনি ছিলাম, আমার পেটে বিটা ফুট কিছু নেই। ওনার মা ভিক্ষি শিক্ষিকে খাইতে খাই এই জমিটা খুব কষ্ট করে এই জমিটা কিনলো। অভিযোগের জবাব চাইলে স্টার নিউজের উপর চড়াও হন ইসমাইল হোসেনের স্বজনরা। সচ্ছল হয়েও কেন বীর নিবাসের বরাদ্দ, কেনই বা তা অন্যের জমিতে নির্মাণ ও বিক্রয় চুক্তি? এমন সব প্রশ্নের উত্তর জানতে চাইলে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন অভিযুক্ত ইসমাইল। আমি খুব হেনস্থ হয়েছি, আর এই ব্যাপারে তদন্ত হয়েছে, এখন তদন্ত রিপোর্টে যা দেয় সেটা হবে। না, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলবো না ভাই, নতুন করে কোনো কথা বলবো না। প্রশ্নের জবাব পেতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মুখোমুখি হয় স্টার নিউজ, সেখানেও মেলে দায়সার উত্তর। এখানে যে বিনিবাসটা মূলত হচ্ছে যে সকল মুক্তিযোদ্ধারা দুস্থ অবস্থায় আছেন তাদের নিজ জমিতেই এটা নির্মাণ হওয়ার বিধান রয়েছে।
লস্কর আলী না 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 আর আপনাদের কিন্তু এখন ক্রাইটেরিয়া ফিল আপ করছে না। নীতিমালা অনুযায়ী নিজ জমিতে নির্মাণের বিধান থাকলেও সরকারি অর্থে নির্মিত বীরনিবাস অন্য কারো কাছে বিক্রি, হস্তান্তর বা ভাড়া দেয়া দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ন্যায় বিচার করবে এমনটাই প্রত্যাশা হতদরিদ্র সায়রা খাতুনের। জহির রায়হান সোহাগ, স্টার নিউজ, চুয়াডাঙ্গা। ইতালির রাজধানী রোমে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশি এক পরিবারের 3 সদস্যকে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও তাদের 5 বছর বয়সী কন্যা শিশু। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তাদের 18 বছর বয়সী ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমের কাসালোত্তি এলাকায় ভায়া মন্টেগ্রিলোতে শুক্রবার এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ইতালির জাতীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করতে কাসালোত্তি এলাকা জুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ভায়া মন্টেগ্লিও এলাকা ঘিরে রেখেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তবে কী কারণে তাদের অজ্ঞাত ব্যক্তি পরিবারটির ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। দীর্ঘ 6 মাস পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান সিন্দুক। সকালে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে দান সিন্দুক খোলা হয়। এবার দান সিন্দুক খুলে পাওয়া গেছে 43 বস্তা টাকা। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। ইলেকট্রনিক গণনা যন্ত্রের মাধ্যমে চলছে টাকা গণনার কাজ। এ কাজে অংশ নিয়েছেন 578 জন। এর মধ্যে পাগলা মসজিদ, নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার 106 জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 300 জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদের 35 জন স্টাফ। পুরো কাজের তদারকিতে দায়িত্ব পালন করছেন 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনভর চলবে টাকা গণনার কাজ। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এর আগে সর্বশেষ 2025 সালের 27 ডিসেম্বর মসজিদটির দান সিন্দুক খোলা হয়েছিল। সে সময় পাওয়া যায় 11,78,48,538 টাকা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আসলে যেমনটি জানছিলাম আমরা যে 43 বস্তা টাকা এবার দান সিন্ধুকে মিলেছে, তো এবং ধারণাও করা হচ্ছে হয়তো রেকর্ড পরিমাণ অর্থ এবার সংগ্রহ হবে। তো টাকা গণনার কাজ আসলে কত দূর এগোলো এবং কি পরিমাণ টাকা এ পর্যন্ত গণনা হয়েছে আপনি জানতে পেরেছেন কিনা? শরীফুল, এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহাসিক পাগলা মসজিদে, যেখানে চলছে যে সকাল 7টায় যে 13টি ধান সিন্দুক থেকে যে টাকার বস্তার পাহাড় যেটি বলা চলে, সেই 43 বস্তার টাকা কিন্তু মসজিদে যে দ্বিতীয় তলার মেজ রয়েছে সেই মেজে কিন্তু ঢেলে গণনার কার্যক্রম শুরু হয়েছে এবং সেই গণনার কার্যক্রমে কিন্তু অংশ নিয়েছেন প্রায় 500-র অধিক কিন্তু ছাত্রছাত্রী এবং রূপালী ব্যাংকের 160 জন কিন্তু কর্মকর্তা। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 7টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই 13টি লোহার দান সিন্দুক খোলা হয়েছিল এবং সেই লোহার দান সিন্দুক থেকে 43 বস্তা টাকা কিন্তু পাওয়া গিয়েছে এবং সেই টাকাই কিন্তু এই মুহূর্তে মসজিদের যে দ্বিতীয় তলার মেজ রয়েছে মেজে কিন্তু ফ্লোরে ঢেলে কিন্তু সেই গণনার কার্যক্রম শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এর আগে কিন্তু 27 ডিসেম্বর কিন্তু মসজিদের দান সিন্দুকগুলো খোলা হয়েছিল এবং সেই দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল 11 কোটি টাকা। তবে এবার যেহেতু গত 6 মাস আগে খোলার সময় কিন্তু পাওয়া গিয়েছিল 35 বস্তার টাকা, এবার পাওয়া গিয়েছে 43 বস্তার টাকা। যে কারণেই কিন্তু যারা মসজিদ কমিটির দায়িত্বে রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে এবার অন্যান্য সময়ের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অতিক্রম করবে টাকা, এমনটি কিন্তু তারা জানিয়েছে। আমরা এই মুহূর্তে যেটি লক্ষ্য করছি যে মাদ্রাসার যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা টাকাগুলো গুনে সেগুলো কিন্তু যে রূপালী ব্যাংকের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেই টাকাগুলো ইলেকট্রিক মেশিনের মাধ্যমে কিন্তু সেই টাকা গণনা করছেন এবং সেই গণনা শেষে পুলিশের করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এগুলো রূপালী ব্যাংকের যে
পাগলা মসজিদে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু জমা দেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে যে 43 বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং তার গণনা কার্যক্রমের আমার কাছে থাকা সবশেষ তথ্য। আলিফ শরীফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী শরীফুল কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত 920 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। রাজধানী কারাকাস ও উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মানুষ। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে চলছে সর্বোচ্চ চেষ্টা। সরকার জানিয়েছে এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা প্রায় 50,000। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্র নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলা। একটি পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন ঘাঁটিতে শক্তিশালী হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বলছে অঞ্চলের মার্কিন একাধিক ঘাঁটিতে আঘাত এনেছে আইআরজিসি। হামলা পাল্টা হামলায় অনিশ্চয়তা তৈরি হলেও ট্রাম্প বলছেন আলোচনা স্বাভাবিকভাবেই চলবে। বেশ কদিন শান্ত ছিল হরমুজ প্রণালী, কিন্তু হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা করেছে ইরান। নিজের সামাজিক মাধ্যমের পোস্টের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ওই হামলার জবাব কি হবে তা দেখতে পারবেন। তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এক পোস্টে হুমকি দেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে। এরপরই ইরানের দক্ষিণের সিরিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্রের পাশাপাশি উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ হামলার প্রতিশোধ হিসেবে তারা ওই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের এই হামলা মার্কিন প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক অনুযায়ী তেহরানকে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণের অধিকার দিয়েছে। তবে ড্রোন হামলা প্রসঙ্গে মার্কিন অভিযোগের বিষয়ে কিছুই বলেনি তেহরান। আইআরজিসি সতর্ক করেছে, ওয়াশিংটন বরাবরের মতোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে জবাব হবে আরও কঠোর।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ডিসিতে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এই অগ্রগতির পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।